ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি রিয়াদ সুমন। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হবেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ 24-এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন, আপনাদের কর্মকর্তাবৃন্দ, কলাকৌশলী, দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত। আসলে আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে ঈদের আয়োজনটা আপনি কিভাবে উদযাপন করেন, সময়টা আসলে কিভাবে কাটান, পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেক কিছু আপনাদের আছে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই ঈদটা কিভাবে কাটে। সারা বছরই তো ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ঈদের সময় বেশ কয়েকদিন একসাথে ছুটি পাওয়া যায়, তখন আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে একটা দেখা সাক্ষাতের সুযোগ হয়। সারা বছরের রমজানের পরে তখন তাদের সাথে কিছুটা সময় কাটানো যায়। বিশেষত পরিবারের সাথে তো অবশ্যই কিছুটা সময় তখন ব্যয় করতে পারি। আমার 3 বোন আছেন ঢাকা শহরে, আমার আব্বা আছেন, তার বয়স 96 বছর। আমার 2 বোন চিটাগাংয়ে থাকে, কিন্তু অন্তত ঢাকায় যারা থাকেন আমার আব্বা, আমার বোনরা, তাদের সাথেও কিছুটা সময় আমি দিতে পারি। আর সবচেয়ে বড় কথা সেটা হলো যে এই সময়টা তো সবার সাথে আনন্দ ভাগ করার সময়। তো সেটাও একটু চেষ্টা করি যাতে করে শুধু আমাদের নিজেদের আনন্দ না, আমাদের আশেপাশেও যারা আছেন তাদের সাথেও যাতে আনন্দটা ভাগ করতে পারি। স্যার, এখনকার ঈদ এবং আপনার যে ছোটবেলার ঈদ, এর মধ্যে পার্থক্য কি আসলে স্যার? যখন আমি ছোট ছিলাম, বিশেষত আমার জীবনের প্রথম কয়েকটি বছর কেটেছে আমার নানার বাড়িতে। সেটা হলো ফেনীতে, সোনাপুর গ্রাম আমাদের ছিল। মাঝে মাঝে দাদার বাড়ি যেতাম, যেটা ছাগলনাইয়ার পশ্চিম দেবপুর গ্রাম, কিন্তু নানার বাড়িতেই বড় হয়ে ওঠা আমার। তখন নানা নানু আমার মামারা ছিলেন, তাদের সাথে এবং গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশে সবার সাথে মিলে ঈদের সময় এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, সেমাই খাওয়া, আনন্দ করা। আমার ছোট যারা বন্ধু বান্ধব ছিল স্কুলে, যাদের সাথে আমি ক্লাস 1, 2, 3, 4-এ পড়েছি, তাদের সাথে আনন্দ করা, হই হল্লা করা, এটা ছিল একটা অন্য ধরনের একটা সময়। স্যার, আপনাকে আমরা সবসময় আপনার দেশের অর্থনীতি গবেষণা এবং সার্বিক অর্থনীতি নিয়ে কথা বলতে শুনি। আমরা আসলে আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার স্কুল জীবন, আপনার বাল্যকাল, সেগুলো সম্পর্কে জানতে চাই। আপনার স্কুল কিভাবে শুরু হয়েছে, মানে কত সালে, কোথা থেকে আপনি আপনার পড়াশোনা শুরু করেছেন? ছোটবেলায় আমি আমার নানার বাড়িতে প্রাথমিক যে স্কুল ছিল সোনাপুর, সেই প্রাথমিক স্কুল, সেখানে আমি পড়াশোনা করি ক্লাস 4 পর্যন্ত। তারপরে আমার বাবা তখনকার দিনের যেটা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, সেখানে আমার বাবা ব্যাংক কর্মচারী ছিলেন এবং পরবর্তীতে তার কর্মস্থান হলো চাঁদপুরের মতলবে। সেই মতলবে তখন আমি ক্লাস 5-এ যাই। সেখানে মতলব হাই স্কুল তখন খুব নামকরা একটা স্কুল ছিল, এবং সেখানে ক্লাস 5, 6 পড়লাম। এবং সেই স্কুল থেকে পরবর্তীতে আমি পরীক্ষা দিয়ে মির্জাপুর ক্যাডেট কলেজে ক্লাস 7-এ আমি ভর্তি হই। তো মির্জাপুর ক্যাডেট কলেজে আমি মেট্রিক পরীক্ষা দিলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এবং সেখানে ইন্টারমিডিয়েটে ইনফ্যাক্ট আমি ঢাকা বোর্ডে আর্টসে ফার্স্ট হয়েছিলাম। তো আমি তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি হই। ইকোনমিক্সে কিছুদিন ক্লাস করার পরে তো রাশিয়াতে সরকারি বৃত্তি নিয়ে আমি তখন গেলাম, এবং সেখানে আমি প্রথমে আমার আন্ডারগ্রেড করলাম হলো এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পরিচিত খার্কিভ শহর। সেই খার্কিভ শহরে আমি আন্ডারগ্রেড করলাম ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে, এবং তারপরে আমি মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে আমি উন্নয়ন অর্থনীতিতে পিএইচডি করলাম। এই পিএইচডি করার পরে তারপরে আমি দেশে চলে আসলাম। তো স্যার, আপনার এই যে লম্বা একটি পড়াশোনা শেষ করে আপনি যখন দেশে ফিরলেন, দেশে ফিরে আপনি কর্মজীবনে প্রবেশ করলেন কিভাবে, মানে কোথা থেকে সেটা শুরু হলো? দেশে এসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তখন অ্যাপ্লাই করলাম,
শিক্ষকতার জন্য। মাঝখানে আমি বিআইবিএম যেটা আছে সেখানে কয়েক মাস কাজ করেছি। তারপরে ইন্টারভিউ হলো, আমি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট যেটা আছে সেখানে অর্থনীতি পড়ানোর জন্য আমি তখন নির্বাচিত হলাম। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জীবন শুরু করি শিক্ষকতার। তারপর তো 25 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। একই সাথে 1993 সালে যখন সেন্টার ফর পলিসি ডায়ালগ করলেন প্রফেসর এমান সোবহান, তখন তার সাথেও সমান্তরালভাবে সেখানে কাজ করেছি। এই শিক্ষকতার মতো একটি মহান পেশা ছেড়ে আপনি গবেষণায় চলে আসলেন এবং এই সংস্থায় কাজ করার পেছনের গল্পটা যদি একটু বলতেন, কেন আসলেন আপনি এখানে? আমি যেটা বলছিলাম যে আমার শিক্ষকতাটা আমার খুবই ভালো লাগতো এবং আমার সবসময় মনে হতো যে আমার বোধহয় একটা ন্যাচারাল প্রবণতাই হলো শিক্ষকতার দিকে। তো 25 বছর আমি পড়ালাম, কিন্তু তারপরে আমাকে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হলো। 1993 সালে যখন নাকি অধ্যাপক রেহমান সোবহান স্যার সেন্টার ফর পলিসি ডায়ালগ করলেন, তখন আমি একটা বড় অংশ আমার শিক্ষকতার বাইরে তার সাথে থাকতাম, গবেষণা করতাম। সিপিডি গড়ে তোলার ব্যাপারে ডক্টর দেবপ্রিয়, আমি স্যারের সাথে সবসময় তখন ছিলাম। এবং পরবর্তীতে যখন নাকি ডক্টর দেবপ্রিয় দেশের বাইরে চলে গেলেন, তিনি ছিলেন স্যারের পরে প্রথম নির্বাহী, তখন আমার একটা দায়িত্ব চলে আসলো কিছুটা বলা যায়। তো আমি 4 বছরের জন্য এক্সট্রাঅর্ডিনারি লিভ উইদাউট পে, যেটা ইউনিভার্সিটির আইনে আছে, সেটা নিলাম। কিন্তু তারপর তখন প্রশ্ন আসলো যে এখন কি করা, হয় ইউনিভার্সিটিতে ফিরে যাওয়া ছুটির পরে, অথবা সিপিডিতে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে এটা কন্টিনিউ করা। তো সেইটা আমি তখন সিপিডি গড়ে উঠছে খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, তখন আমি এই সিদ্ধান্তটা নিলাম। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আমাদের সাথে আজকের বিশেষ সাক্ষাৎকারে যুক্ত আছেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো। তার কাছ থেকে আমরা শুনছিলাম তার জীবনের নানান দিক, তার সাথে আরও অনেক কিছু আমাদের জানার আছে। তো স্যার, আপনার পড়াশোনা শেষ করলেন, কর্মজীবনে প্রবেশ করলেন, এরপরে তো দাম্পত্য জীবন বা আপনার সেই জীবনটা নিয়ে যদি একটু বলতেন, কবে বিয়ে করলেন, এরপরে আপনার পরিবার এখন কে কে আছে? 1989 সালে আমাদের বিয়ে হয়। আমার একজন পরিচিত বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মাধ্যমেই আসলে আমাদের এই বিয়েটা অনেকটা বলা যায় যে ঘটকালির মাধ্যমেই হয় আর কি, খুব পূর্ব পরিচিত যে ছিল সেটা না। তারপরে আমার স্ত্রী তখন একটা ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষকতাও করলেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। আমাদের 2টি সন্তান, আমার ছেলে ও এখানে পড়াশোনা করে তারপরে আন্ডারগ্রেড এবং মাস্টার্স বাইরে করে সে দেশে ফেরত এসেছে, আমাদের সাথেই থাকে, বিভিন্ন জায়গায় কাজ করেছে। আইএফসিতে ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ইউএনডিপিতে, তারপরে ব্র্যাকে সর্বসম্প্রতিকালে। আমার মেয়ে ও আন্ডারগ্রেড এবং মাস্টার্স বাইরে করেছে, এখন ও কানাডাতে পিএইচডি করছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপরে। সো এইটে হলো আমার 2 সন্তান আর কি। আর আমার স্ত্রী একটা পর্যায়ে বাচ্চাদের পড়াশোনার দেখভাল ইত্যাদি করার জন্য স্কুলে চাকরিটাও ছেড়ে দিতে হয়েছিল তাকে। স্যার, আপনি তো শিক্ষকতা, তারপরে সিপিডি, এর পাশাপাশি আপনি আন্তর্জাতিক অনেক সংস্থার সাথেও আপনি কাজ করেছেন, সেই অভিজ্ঞতা যদি একটু বলতেন এবং কোথায় কোথায় কাজ করেছেন? আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি, কুইন এলিজাবেথ হাউসে ছিলাম। তারপরে আমি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমি সিনিয়র ফুলব্রাইট ফেলো হিসাবে ছিলাম। যুক্তরাজ্যের ওয়ারউইক ইউনিভার্সিটিতে আমি পোস্টডক ফেলো হিসাবে ছিলাম। তারপরে সিঙ্গাপুরে, দিল্লিতে, ইসলামাবাদে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমি ফেলো হিসাবে কাজ করেছি। স্যার, আমরা একটু অর্থনীতি নিয়ে জানতে চাই। আমাদের একটি অর্থনীতির চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে।
গত দিনগুলোতে আমাদের এই অর্থনীতির চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় ছিল, কেমন ছিল, যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, মূল্যস্ফীতির একটা চাপ গত কয়েক বছরে শুধুমাত্র তো প্রান্তিক মানুষ না, এখানে উপান্তিক যারা আছেন, যারা নিম্ন মধ্যবিত্ত আছেন, তারাও এই চাপটার মধ্যে আছে। আমাদের কর্মসংস্থান, বিনিয়োগ, এগুলো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আবার অন্য দিক থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, বৈদেশিক খাতটা একটা ইতিবাচক অবস্থার মধ্যে আছে, আমাদের এক্সচেঞ্জ রেটটা একটা স্টেবল আছে, রিজার্ভটা যেভাবে অবনমন হচ্ছিল সেটা রোধ করা গেছে, আমদানি আরেকটু উদার করা সম্ভব হচ্ছে, যেটা নাকি নিয়ন্ত্রিত করতে হয়েছিল বাধ্য হয়ে, ব্যাংকিং সেক্টরকে কিছুটা পুনর্গঠন করা, সংস্কার করা, এগুলো সোজা না, এবং এগুলো এই সরকারও পারবেন বলে মনে হয় না। সেই জন্য সংস্কার কর্মসূচিগুলোকে শুরু করা, সেগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দরা যাতে সেটাতে তারা যাতে তাদের অঙ্গীকার করেন, ইশতেহারে যাতে তাদের একটা প্রতিফলন করেন, এটা করবেন, এটা যাতে জনগণের কাছে তারা বলেন এবং জনগণ যাতে সেটাকে মনিটর করতে পারে একবার ইলেকশনটা হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আপনারা তো শ্বেতপত্র করলেন এবং সেখানে আপনি সদস্য ছিলেন, ডক্টর দেবপ্রিয় স্যার সদস্য ছিলেন। আপনাদের যে শ্বেতপত্র আপনারা করলেন, তার মূল্যায়নটা বর্তমান সরকার কিভাবে করেছে বা করছে? আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপনাদের যে প্রস্তাবগুলো ছিল সেগুলো নিয়ে সরকার দৃশ্যমান কোনো কাজ করছে কিনা? আমাদের ম্যান্ডেট ছিল যে স্টেট অফ দ্য ইকোনমিটা কী, প্রকৃত অবস্থা কী, আমরা সেটা বের করার চেষ্টা করেছি। কোন জায়গাগুলিতে সমস্যা আছে, সেটা মেগা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হোক, টাকা পাচারের ক্ষেত্রে হোক, ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে হোক, শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, আমরা স্টেট অফ দ্য ইকোনমিটা কী এটা করার, এটা আমরা একটা স্পষ্ট ধারণা দেওয়ার। কারণ তথ্য উপাত্তের অনেক বড় ধরনের ঘাটতি ছিল, ফুলিয়ে ফাঁপিয়ে দেখার একটা প্রবণতা ছিল। তো সেটারকে আমরা চেষ্টা করেছি যে একটা প্রকৃত কী অবস্থাটা সেটা তুলে ধরার। আমরা যেরকম আশা করেছিলাম সে আশানুরূপভাবে হয়নি। এখন বলা হচ্ছে, প্রত্যেক মন্ত্রণালয়কে বলা হচ্ছে যে একটা হলেও সংস্কার যাতে তারা বাস্তবায়ন করেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা কিন্তু আরও অনেক ব্যাপক। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তো একটা সাময়িক সময়ের জন্য আসছে, তারা যে সবটা করতে পারবেন তা না, তবে একটা ভালো শুরু তারা করে দিতে পারেন। এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা যে অঙ্গীকারটা নিতে চাচ্ছেন, আমার মনে হয় যে এটাও ভালো। আমরা দেখব যে তারা অঙ্গীকার পরবর্তীতে বাস্তবায়ন কতটুকু করতে পারেন। ধন্যবাদ স্যার। সামনে বাজেট আসছে, অনেকের কৌতূহল তৈরি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার সে বাজেটের আকার কেমন রাখবে। কি মনে হচ্ছে এবারের বাজেটটি আসলে কেমন হওয়া উচিত? বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল একটা দেশে সেখানে তো আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামো অনেক চাহিদা দরকার। সুতরাং আমি সাইজটা নিয়ে অতটা আমার মনে হয় যে হয়তো বিতর্ক করার সুযোগ নাই। বড় আকারের বাজেট আমাদের রাখতে হবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য এবং আমাদের নিজস্ব যে রাজস্ব ব্যয় আছে সেটার জন্য। সমস্যা হলো যে এখন তো এটা আমাদের একটা বড় অংশ করতে হচ্ছে ঋণ নিয়ে, আমার নিজস্ব সম্পদ আহরণ তো করতে পারছি না। সো নিজস্ব সম্পদ আহরণ কীভাবে বেশি করা যায় ওইটার জন্যও তো বিনিয়োগ লাগবে। আমি যদি মডার্নাইজেশন করতে চাই এনবিআরের, রাজস্ব আদায় বাড়াতে চাই, তাহলে তো সেখানেও আমাকে বিনিয়োগ করতে হবে, সেখানেও টাকার দরকার আছে। সো আর আমার বার্ষিক উন্নয়ন বাজেটের পুরোটাই হলো আমার অভ্যন্তরীণ ঋণ আর বৈদেশিক ঋণ। এইভাবে তো এটা তো সাস্টেন করা যাবে না। সুতরাং সেদিক থেকে আমি বলবো যে এখনকার যে বাজেট যেটা হবে সেখানে মূল আমার জোর দিতে হবে সেটা হলো যে কিভাবে আমি রাজস্ব আদায় বাড়াতে পারি প্রত্যক্ষ করের মাধ্যমে, কর যে ফাঁকি আছে সেটাকে রোধ করার মাধ্যমে, অপ্রত্যক্ষ কর সাধারণ মানুষের উপরে কর চাপিয়ে দেওয়ার মাধ্যমে না। এইবারের বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত হলো যে আমরা কিভাবে প্রত্যক্ষ কর বাড়াতে পারি, এক, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে বেশি দিতে পারি, অবকাঠামো যেটা আছে এটার যেগুলো শেষ করতে হবে সেগুলো আমাদেরকে তো শেষ করতে হবে। নতুন অবকাঠামো নেওয়ার ক্ষেত্রে খুবই আমাদের সতর্ক থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে দেশের সার্বিক অর্থনীতি নানান খুঁটিনাটি বিষয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে পারলাম। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনাকে আমরা পরবর্তীতে আরও বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে পাবো এবং আপনার কাছ থেকে এরকম জ্ঞান নির্ভর তথ্য দর্শকরা জানতে পারবেন। আপনাকেও আন্তরিক ধন্যবাদ। নিউজ 24 এরকম একটা সুযোগ করে দিলেন।
অনেক কথা বললাম, ব্যক্তিগতও বললাম, প্রফেশনাল কথাও বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আনন্দের সাথে ঈদ পালন করেন। আরেকবার ঈদ মোবারক। এই ছিল আমাদের আজকের পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।